আজকে অবশ্যই বিশেষ ঘোষণা থাকবে এবং তার সাথে সাথে থাকবে দেব না জিৎ কাকে আমি পছন্দ করি। প্রশ্ন আসলে অনেক আছে, আমি নিজে ছবি বানালে সেটা পারফেক্ট ছবি হবে কিনা সেটার ব্যাপারে উত্তর দেবো অবশ্যই। আমি কি আদৌ সিনেমা জিনিসটা বুঝি? রিভিউ চ্যানেল কেন খুললাম সব প্রশ্নের উত্তর হবে এবং তার সাথে সাথে একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট, যেরকম কথা দিয়েছিলাম আপনাদের একদম মন খুলে কথাবার্তা হবে আর কি। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই। প্রথম কমেন্ট করেছেন বিশ্বজিৎ মন্ডল, তিনি বলেছেন দেব আর জিৎদাকে একসাথে আপনার ইন্টারভিউর মঞ্চে দেখতে চাই। এটা তো আপনি আমার স্বপ্নের কথা বলে দিলেন, দেব আর জিৎকে একসাথে আমাদের ইন্টারভিউর মঞ্চে রাখবো। এটা তো মানে আমাদের তো ছেড়ে দিন, বড় বড় পরিচালকের স্বপ্ন। সত্যি কি তাদের কোনোদিন একসাথে বসানো যাবে? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। দেব আর জিৎ যদি একসাথে সত্যি আসেন তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা বোধহয় আবার একটু ঘুরে দাঁড়াতে পারে। যদি নিয়মিত আসেন তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও আগের জায়গায় ফিরে যেতে পারে। তবে সবকিছুই ওই যদি আর কিন্তুর উপর নির্ভর করছে। সুব্রত মন্ডল তিনিও খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়েছেন। তিনি বলছেন দেব और जीत, যিশু और পরমব্রত, মিঠুন और প্রসেনজিৎ, জিৎ और অঙ্কুশ, ঋত্বিক और অনির্বাণ, ঋত্বিক और এসআরকে। তো এত সব ইন্টারেস্টিং প্রশ্ন, যেখানে একটু দম ফেলে নি, একটু ভেবে নি, একটু চিন্তা করি। ততক্ষণ প্রশ্নোত্তর পর্বের ভিডিও চলুক, আমি লাস্টে গিয়ে বলবো এইসব প্রশ্নের উত্তর দেবো। এগুলো ভীষণ কন্ট্রোভার্সির প্রশ্ন, তো এইসব প্রশ্নের উত্তর দিতে একটু সময় লাগে। ততক্ষণ ভিডিও দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বাকি প্রশ্নের উত্তরগুলো শুনুন। রূপমস রিভিউ, রূপম বলছে অনেক অনেক অভিনন্দন অভ্রদা। থ্যাংক ইউ রূপমকে, অসংখ্য ধন্যবাদ। এমনিতেই আমরা যখন বিপদে আপদে পড়েছি, কিছু জানার আগ্রহ হয়েছে, কৌতূহল হয়েছে, রূপমের থেকে সবসময় সাহায্য পেয়েছি। তো রূপম আমাদের সাথে আছে, যেরকম জনতা রূপমের সাথে আছে। অর্থাৎ আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো? জনতা আমাদের সাথেও আছে। রূপক পাল বলছেন আপনি নিজে একটা ছবি বানান পারফেক্ট করে। আপনি যখন ক্রিকেট খেলা দেখেন, বিরাট কোহলির সমালোচনা করেন। আপনি যখন রাস্তাঘাটের উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেন, তখন কি আপনি সরকার তৈরি করেন নাকি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যান? তো আপনি সমালোচনা করতে গেলে আপনাকে সেটা করে দেখাতে হবে, যার সমালোচনা করছেন তার থেকেও বড় করে দেখাতে হবে। এটা খুবই একটা বোকা বোকা ধারণা। তবে আমি নিজে ছবি বানাবো কি বানাবো না এই নিয়ে কোনোদিন সেরকম ভাবে ভাবিনি। তবে হ্যাঁ, মুভি দেখি, দেখলে কেমন লাগে এই নিয়ে বলতে চাই এবং এই নিয়ে নিয়মিত আপনাদের বলবো। কোনো রিভিউয়ার হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন দর্শক হিসাবে কেমন লাগছে মুভি এটা বলবো। মানে সিনেমা বাফ হওয়ার জন্য এই বড় বড় দুই একটা আনকমন হলিউডি সিনেমার নাম ছুড়ে দিতে হবে, দুই একটা এমন ওয়েব সিরিজের কথা বলতে হবে যে কোরিয়ান ওয়েব সিরিজ এখন অব্দি কেউ দেখেনি, তবে তো মুভি বাফ হওয়া যায় নাকি? তো আমরা ওইসব আতলামির মধ্যে নেই, আমরা অত কিছু বুঝি না, অত পণ্ডিত নই, অত জ্ঞানী নই। আমরা সাধারণ মানুষ, আমরা সিনেমা দেখি, সিনেমাকে ভালোবাসি এবং সেটা দেখে কেমন লেগেছে, কেমন হতে পারতো বলে আমি মনে করি একজন দর্শক হিসাবে, সেগুলোই আমরা আলোচনা করি। বরাবর সব চ্যানেলে এটাই হয়ে এসেছে যে সাধারণ মানুষের কথা বলা হয়েছে, সাধারণ দর্শকের কথা বলা হয়েছে, তারা কিভাবে ভাবছেন, কি দেখছেন, কি বুঝছেন, কি বুঝছেন না, কি জানতে চাইছেন, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাথে আছি এবং সাধারণ মানুষের জন্য আমরা ভিডিও বানাই। বাংলা সিনেমার পরিচালকরা যদি একটু সাধারণ মানুষের জন্য সিনেমা বানাতো তাহলেই তো পারফেক্ট ছবি হয়ে যাবে। পরের প্রশ্ন ওই রকমই, আপনি কি আদৌ সিনেমা বোঝেন? ভাই, সিনেমা দেখতে হলে সিনেমা বুঝতে লাগে না, সিনেমাকে ভালোবাসতে হয়। এটা ঠিক যে আমি একটা সময় মানে দীর্ঘ 10 বছর ধরে ধরুন রোজ দিনে একটা থেকে দুটো বা তিনটে সিনেমাও দেখতাম, এটা হতো। তবে ইউটিউব যবে থেকে শুরু করেছি, প্রায় 5 বছর হলো, তবে থেকে এটা সম্ভব হয়নি। তবে এই যে দেখতাম একটা সময়, তার ফলে সিনেমার প্রতি একটা ভালোবাসা তো তৈরি হয়েছেই, তার সাথে সাথে একটা সেন্স ডেভেলপ করে যায়। যে কোনো ব্যাপারে আপনি যখন দীর্ঘদিন চর্চা করবেন, একটা সেন্স অটোমেটিক ডেভেলপ করে যাবে। তো সেই সেন্স দিয়ে আমরা যেটুকু বুঝি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের মধ্যে যারা আছেন, আমাদের এই অনুভূতিগুলো, এই বোঝাগুলো, এই ভালো লাগা খারাপ লাগাগুলো, আমাদের ফিডব্যাকগুলো শুনতে পছন্দ করেন, এগুলো তাদের জীবনে একটু ভ্যালু অ্যাড করে, তারা আমাদের সাথে থাকবেন, তারাই আমাদের সাথে জুড়বেন। এইভাবেই তো ক্রমশ বড় ফ্যামিলি হয়ে উঠবে, 1 লাখ থেকে 10 লাখ হয়ে উঠবে একদিন। আমিন মেহেদি তিনি বলছেন প্লিজ ওয়াচ রেড 1 and 2, you will understand clearly what is brutality. I hope SRV inspired from those. না, এখানে একটা ভুল ধারণা রয়েছে। অ্যানিমাল মুভি সম্পর্কে তিনি কমেন্টটা করেছেন, অ্যানিমাল মুভি ব্রুটালিটি দেখানোর জন্য হয়নি, ওটা সন্দীপ রেড্ডি বাঙ্গা এমনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। অ্যানিমাল মুভিটা হয়েছে একটা মেলো ড্রামার জন্য। মানুষের ভিতর যে পশু আছে, যে জন্তু আছে, সে কিরকম, সে কিভাবে কাজ করছে, সেইগুলো দেখানোর জন্য অ্যানিমাল মুভিটা তৈরি হয়েছে। তো অ্যানিমাল মুভিতে রক্ত আছে, মারামারি আছে, ভায়োলেন্স আছে, মানে সেটাই মুভির মূল উপজীব্য সেটা নয়। কিন্তু মুভিতে অ্যাকশন বা ভায়োলেন্স কিছুটা সময় জুড়ে আছে, বাকি সময়টা কি আছে সেটাই তো অ্যানিমাল মুভি, সেটাই তো আসল মুভিটা। আপনি সেটা মিস করে গিয়ে রেডের সাথে শুধু তুলনা করলে কি করে হবে? নাইট মোড ক্রিয়েশন বলছেন একই বললেন, ইন্ডিয়ার সবচেয়ে ভালো আর পারফেক্ট ইউনিভার্স হলো LCU ইউনিভার্স। আপনি মনে হয় কেথি, বিক্রম, লিও এর ওপর ইন্টারেস্টেড নন। কথাটার মধ্যে একটু ভুল আছে। ইন্ডিয়ার সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সব থেকে পারফেক্ট অবশ্যই স্পাই ইউনিভার্স। তার সব থেকে বড় কারণ হলো স্পাই ইউনিভার্সের এক একটা মুভি এক একজন ডিরেক্ট করেন, কিন্তু LCU সেটা কিন্তু একজন ডিরেক্টরই ডিরেক্ট করছে। যার ফলে যেটা হয়, যখন LCUর ডিরেক্টর লোকেশ কানেকরাজ তিনি LCUর একটার পর একটা মুভি যখন ডিরেক্ট করবেন, তখন প্রতিটা মুভি তৈরি করতে অন্তত 1 বছর সময় লাগবে, 1 বছরের গ্যাপ হবে। কিন্তু 1 বছরের জায়গায় কখনো 2 বছরের গ্যাপ হতে পারে। কখনো এরকম হতে পারে যে লোকেশ কানেকরাজ LCUর মুভির বদলে অন্য ইন্ডিপেন্ডেন্ট একটা এমনি ফ্রেশ মুভি তৈরি করলেন, তখন LCU ইউনিভার্সে গ্যাপ পড়ে যাবে। তখন 2 বছরের জায়গায় 3 বছর
বছর বাদে আর একটা কোনো সিনেমা আসবে। এছাড়া লোকেশ কানাকরাজ নিজে একাই সব সিনেমা বানাচ্ছেন বলে সিনেমাগুলো একই ধরনের হতে থাকবে, একঘেয়েমি চলে আসতে পারে এই আশঙ্কা থাকবে, এবং তার জন্যই এলসিইউ কখনো পারফেক্ট নয়। একটা পারফেক্ট ইউনিভার্স তৈরি হতে হলে সেটা নিয়মিত আসতে হবে। মার্ভেলে দেখুন না, 3 মাস বাদে 2 মাস বাদে একটা সিনেমা আসছে, ডিসিতেও তাই বছরে একটা দুটো সিনেমা তো আসেই। তো সেক্ষেত্রে ইউনিভার্স হিসেবে পারফেক্ট এই কারণেই স্পাই ইউনিভার্স, এলসিইউ নয়। বিমান রায় বলছেন প্রথমে বললে চলবে না, আবার বলছেন চলবে, আপনার মানসিক প্রবলেম আছে। আই লাভ দেব। এখানে সমস্যা হচ্ছে আমাদের বেশিরভাগ বাঙালি দর্শকদের। বাংলা সিনেমা এখন কেউ আসলে দেখে না। বাংলা সিনেমা যারা দেখে তারা সিনেমা পাগল, অথবা তারা কোনো একজন স্টারের ফ্যান, ডাই হার্ড ফ্যান, শুধু ওই স্টারকে দেখার জন্য তারা সিনেমা দেখতে যায়। সেই কারণে যখন সেই সিনেমাটাকে খারাপ বলা হয় সেই ফ্যানরা ওরকম খেপে ওঠে। বাংলা সিনেমার সঠিক সমালোচনা সহ্য করার মতো দর্শক এখন খুব কম আছে। যারা সহ্য করতে পারতো সেই শ্রেণীর দর্শক এখন সিনেমা হলেই তো যাচ্ছে না। যদি জিতের সিনেমা খারাপ হয় সেটা আমরা খারাপ বলি, কিন্তু ধরে নিন দেব বা জিতের একটা সিনেমা আসছে, সেই সিনেমাটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। আমরা কোনো ভিডিওতে এরকম আলোচনা করব যে এই সিনেমাটা এই কারণে ভালো হতে পারে, কোনো ভিডিওতে এটা আলোচনা করব যে এই সিনেমাটা এই কারণে খারাপ হতে পারে। সব দিকই আলোচনা করব আমরা এই যে দুদিক আলোচনা করছি এটা প্রমাণ করে দেয় আমরা কারোর ফ্যান নই। আমরা সিনেমা নিরপেক্ষভাবে বিচার করি, নিরপেক্ষভাবে রিভিউ করি, এবং এটাই আমরা বরাবরই করব। তো সেক্ষেত্রে যারা এরকম এক পেশে মতামত পোষণ করেন তাদের এটা কষ্ট হবে, তবে ক্রমশ আমাদের সাথে থাকতে থাকতে আপনারাও এটা বুঝে যাবেন যে আমরা ভালো দিক, খারাপ দিক, এবং যেটা সত্যিই খারাপ সেটাকে সত্যিই খারাপ বলি। এটা আমাদের বরাবরের অভ্যাস, খারাপ অভ্যাস, কিন্তু এই অভ্যাস কোনোদিন যাবে না। ক্রিয়েটিভ প্রশান্ত তিনি বলছেন হংকং শহরটা দেখতে চাই আপনার মারফত। হংকং শহরটা কেমন সেটার একটু আধটু ঝলক তো আপনাদের দেখিয়েছি, যে অ্যাকুয়াম্যান 2 মুভিটা দেখতে গিয়েছিলাম, যে তার কিছু ক্লিপ ছিল। ভিভো X100 Pro তার যখন ভিডিও আসবে আমাদের টেকসাই গাই চ্যানেলে, তখন সেখানেও হয়তো হংকং একটু আধটু দেখা যাবে, কিন্তু হংকং এর জন্য আলাদা একটা ভিডিও করব। আমি তো ওরকম ভিডিও আসলে বানাই না। প্রচুর জায়গা আমি ঘুরতে যাই, প্রতি মাসে অন্তত একটা জায়গা তো যাই, কখনো 2-3টেও হয়ে যায়। তো ঘুরতে যাওয়ার ভিডিও, যেটাকে ভ্লগ ভিডিও বলে, সেরকম আমি যদি ভিডিও বানাতাম অনেক কন্টেন্ট থাকতো, কিন্তু তাতে ঘোরাটা আলটিমেটলি হতো না। তাই জন্য আমি ভ্লগ ভিডিও বানাই না। গালিব বলছেন আপনি কি ক্রমশ টেক ভুলে যাচ্ছেন? যা দেখছি আপনার টেকসাই গাই চ্যানেলের থেকে এই চ্যানেলে বেশি ভিডিও দিচ্ছেন। আপনি তো দাদা টেক রিভিউয়ার ছিলেন, হঠাৎ সিনেমা রিভিউয়ে এত কেন জোর দিচ্ছেন জানাবেন দাদা। আসলে তা নয়, টেক ভুলে যাচ্ছি না, টেকের প্রতি ভালোবাসা তো রয়েছে, কিন্তু আমার শুধু একটা জিনিসের প্রতি ভালোবাসা নেই, ভালোবাসা প্রচুর জিনিসের প্রতি আছে। কখনো টেক ভিডিও করতে করতে মনে হয় যে অনেক তো হলো, একঘেয়েমি এসে যায়, তখন মনে হয় একটু সিনেমার ভিডিও করি। সিনেমার ভিডিও করতে করতে এর মধ্যেই বহু ভিডিও করার কথা মাথায় আসে, যেমন আমার খুব ইন্টারেস্ট আছে জিও পলিটিক্সের ব্যাপারে, সেই ব্যাপারে ভিডিও বানাতে ইচ্ছা করে। ইতিহাসের ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে, সেটার ব্যাপারে ভিডিও বানাতে ইচ্ছা করে। পলিটিক্সের ব্যাপারে তো ইন্টারেস্ট থাকলেও সেটা থাকা যাবে না, ওটা ছেড়ে দিন। এছাড়া বহু ব্যাপার এরকম আছে যেগুলো নিয়ে ভিডিও বানাতে ইচ্ছা করে, কিন্তু সেগুলো তো সময় দেওয়া সম্ভব নয়। এখন কোনো মতে মুভির ব্যাপারটা একটু ম্যানেজ করা যাচ্ছে। এই চ্যানেলটা যেহেতু অল্প বয়সী, নতুন, একদম কিশোর বা শিশু, তাই একে একটু বেশি সময় দিতে হচ্ছে। একটু বড় হয়ে গেলে তখন আর একে এতটা সময় দেওয়া হবে না, তখন টেকসাই গাই চ্যানেল আর আমাদের এই চ্যানেল দুটোকেই সমান সময় দেওয়া হবে। অনেকে এরকম বলছেন যে আমি হঠাৎ টেক ছেড়ে দিয়ে মুভিতে চলে আসলাম কেন। আমি টেক ছাড়িনি, টেক আছে সাথে মুভি আছে, টেক অ্যান্ড মুভি দুটো একসাথে আছে। কারোর দুটো ছেলে মেয়ে হয় না, তো দুটো ছেলে মেয়ে থাকলে কি ভালোবাসা কমে যায় না বেড়ে যায়? এখানেও সেরকম ব্যাপার। জয় চক্রবর্তী তিনি বলছেন অনেক অনেক অভিনন্দন জানাই 1 লক্ষ সাবস্ক্রাইবারের জন্য। কোশ্চেন আপনার নাম কি? আমার নাম অভ্র রায়। 2 আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলদিয়াতে। আমি মূলত হলদিয়াতে থাকি, যদি আমার বাড়ি কলকাতায় বেহালায় বা শান্তিনিকেতনে বোলপুরে, তো আমি হলদিয়াতে থাকি, এখন হলদিয়াতেই আমার বাড়ি। আচ্ছা, 3 নম্বর, আপনি ইউটিউব ছাড়া আর কি করেন? আমি ইউটিউব ছাড়া সরকারি চাকরি করতাম, তো সরকারি চাকরি ব্যাপারটা ইউটিউবের সাথে আর ঠিক যাচ্ছে না, ওটা বাদ, আমি ইউটিউবই করে ধরে নিতে পারেন। এছাড়া আমার ব্যাপারে আরো বিস্তারিত যা কিছু জানতে চান সেগুলো সব আমাদের টেকসাই গাই চ্যানেলে নিয়মিত ভিডিও আসে, সেখানে প্রতি রবিবার প্রশ্নোত্তর পর্বের ভিডিও আসে, তো সেখান থেকে দেখলে আমার সম্পর্কে সবই জানতে পারবেন। ইউটিউব জার্নি আমি কবে শুরু করেছিলাম, কিভাবে এগিয়েছিল, সেই সব কিছু এখানে বিস্তারিত ওখানে সব বলা আছে। আবু নঈম তিনি বলছেন বাংলা ইন্ডাস্ট্রির পতনের মূল কারণ কি? বাংলা ইন্ডাস্ট্রির পতনের অনেক কারণ আছে, কিন্তু যে কারণটা আমার মূল কারণ মনে হয়, ইয়াং জেনারেশনকে বাংলা ইন্ডাস্ট্রি ক্যাটার করতে পারছে না, তাদেরকে আকর্ষণ করতে পারছে না। তারা টিকিট কেটে হলে যে সিনেমা দেখবে এটা হচ্ছে না, তার জন্য বাংলা ইন্ডাস্ট্রি ক্রমশ মরে যাচ্ছে, এবং এই ব্যাপারটা যতদিন চলবে তত এটা বাড়তে থাকবে এবং বাংলা ইন্ডাস্ট্রি তত শেষ হয়ে যাবে। তো ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি লম্বা করবো না, আমরা এবার শেষের দিকে আসি। বড় ঘোষণাটা কি সেটা বলবো, বড় না হোক ঘোষণাটা কি সেটা বলবো। এছাড়া যে র্যাপিড ফায়ার রাউন্ড ছিল সেটারও উত্তর আমরা দেবো। তো সরাসরি প্রথমে র্যাপিড ফায়ার রাউন্ডে চলে আসি। এখানে সুব্রত মণ্ডল প্রশ্ন করেছেন যে এগুলোর মধ্যে থেকে বাঁচতে, দেব আর জিৎ এর মধ্যে থেকে বাঁচতে হলে আমি দুজনের কাউকেই আসলে বাঁচতে পারবো না। কোন সিচুয়েশনে আপনি বাঁচতে বলছেন সেটা মেনশন করে দিতে হবে। অ্যাকশনের জন্য হয়তো কেউ ভালো, কেউ মেলোড্রামাটিক অভিনয়ের জন্য ভালো, কেউ কমেডির জন্য ভালো, কেউ গানের জন্য, নাচের জন্য ভালো। তো দেব আর জিতের মধ্যে দুজনের বেশ কিছু স্পেশালিটি আছে, তো সেই স্পেশালিটি গুলো যদি মেনশন করে দেন তাহলে আমি বলতে পারবো। 2 যিশু আর পরমব্রত, যিশু আর পরমব্রত তুলনাতেও সেই একই কথা চলে আসে, তবু আমি বলছি যে ওভারঅল যদি বিচার করি তাহলে যিশুই এগিয়ে থাকবেন। 3 মিঠুন আর প্রসেনজিৎ, এখানে দুজনেই লেজেন্ড অভিনেতা, দুজনের এত সিনেমা আছে যে দুজনকে
এখানে কোনোভাবে বেছে নেওয়া সম্ভব নয়। 4 নম্বর জিতু অর অঙ্কুশ, এখানেও একই কথা আসবে। জিতু কামাল এক ধরনের অভিনেতা, তিনি যেরকম অভিনয় করেন, আবার অঙ্কুশ যেরকম অভিনেতা তাকে কিছু সিচুয়েশনের জন্য বেছে নিতে খুব ইচ্ছা করবে। দুজনেই খুব লোভনীয় অ্যাক্টর। যে কোনো ডিরেক্টর যখন সিনেমা বানাবেন সেই ক্যারেক্টার অনুযায়ী এই দুজনের একজনকে বাছবেন। এমনিতে জেনারেলাইজ করে এই দুজনের একজনকে বাছা খুব মুশকিল। 5 ঋত্বিক আর অনির্বাণ, উত্তর সেই একই। আমার একটা সময় অবধি ঋত্বিককে খুব ভালো লাগতো, এখন ঋত্বিক অনির্বাণ দুজনকে খুবই ভালো লাগে। তো এখানেও বলা মুশকিল যে কাকে বাছবো, সিচুয়েশন অনুযায়ী বাঁচতে হবে, চরিত্র অনুযায়ী বাঁচতে হবে। 6 নম্বর ঋত্বিক আর এসআরকে, এখানে একটু পার্সিয়ালিটি করেই ফেলছি। লুকসের জন্য এবং দেখতে সুন্দর হওয়ার জন্য, নাচের জন্য অবশ্যই ঋত্বিক, আর বাদ বাকি সবকিছুর জন্য মানে সিনেম্যাটিক যে ক্যারিশমা, যেটা সিনেমার বাইরেও যে অরাটা আছে, সেই অরাটার জন্য অবশ্যই শাহরুখ খান। এতদিন ধরে এরকম সফল হিরো হিসাবে 1 নম্বরে থাকার জন্য অবশ্যই শাহরুখ খান। শাহরুখ খান মানে হিরো নন, তিনি সিনেমার বাইরেও একজন হিরো, তার জন্য শাহরুখ খান। তো এই ছিল র্যাপিড ফায়ার রাউন্ড। আপনারা যদি বলেন আরো প্রশ্নের তো অনেক উত্তর দেওয়া বাকি রয়ে গেল, তাহলে আপনাদের সামনে আমি প্রতি মাসে অন্তত একটা করে প্রশ্নোত্তর পর্বের ভিডিও নিয়ে আসবো। আপনারা মন খুলে প্রশ্ন করবেন, আমি প্রাণ খুলে উত্তর দেবো। আর যে বিশেষ ঘোষণাটা ছিল, অর্থাৎ আমাদের চ্যানেল যে 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন ক্রস করেছে, তার জন্য আমরা 100 জনকে 100টা সিনেমার টিকিট গিফট করব। তার জন্য আগামী শনিবার আমরা কলকাতায় কোনো একটা বিশেষ জায়গা ঘোষণা করে দেবো, জানিয়ে দেবো। তো সেখানে আমরা দেখা করবো আপনাদের সাথে, এবং দেখা করে আপনাদের 100 জনকে আমরা 100টা সিনেমার টিকিট গিফট দেবো। তো অবশ্যই আসবেন, দেখা হবে সেদিন। এমনি কথা তো হবেই, তাছাড়া আপনাদের জন্য এটাই উপহার থাকছে, একটা মুভি রিভিউ চ্যানেলে সিনেমার হলের সিনেমার শো এর টিকিট গিফট। এর থেকে আর ভালো কিছু হতে পারে বলে আমি অন্তত ভেবে পাইনি। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।